বর্তমানে ভিডিও স্ক্রিনের উপরে আপনারা যে প্র্যাকটিস সেটটা দেখতে পাচ্ছেন সেটি একটি মিসলেনিয়াস প্রিলি পরীক্ষার প্র্যাকটিস সেট। এই মিসলেনিয়াস প্রিলি পরীক্ষার যে প্র্যাকটিস সেটটা দেখছি সেটা কিন্তু 5 জুন কর্মক্ষেত্র থেকে নেওয়া হয়েছে, অর্থাৎ এ সপ্তাহের কর্মক্ষেত্র থেকে কিন্তু এই প্র্যাকটিস সেটটা নেওয়া হয়েছে। পিএসসি মিসলেনিয়াসের যে সিলেবাস, সেই সিলেবাস সম্পর্কে কিন্তু আপনারা ইতিমধ্যে সবাই জানেন যারা মিসলেনিয়াস প্রিলি পরীক্ষা দেবেন। তো 75টা কিন্তু জেনারেল স্টাডিজ প্রশ্ন থাকবে। জেনারেল স্টাডিজ 75টা প্রশ্নে কিন্তু 2 নম্বর করে থাকবে প্রতিটা প্রশ্নে, মোট 150 নম্বর থাকবে। আর 25টা অঙ্ক থাকবে 50 নম্বরের, প্রত্যেকটা 2 নম্বর করে থাকবে। তো এই 200 নম্বরের কিন্তু মিসলেনিয়াস প্রিলি পরীক্ষা হবে। তো আমরা ইতিমধ্যে এই প্র্যাকটিস সেটের জেনারেল স্টাডিজ 40 দাগ পর্যন্ত কমপ্লিট করেছি। আমরা আজকে 40 দাগের পরের প্রশ্নগুলো কমপ্লিট করব। মনে রাখবেন, এটা কিন্তু 5 জুন কর্মক্ষেত্র পত্রিকা থেকে নেওয়া হয়েছে। আমরা এই 40 দাগের প্রশ্ন পর্যন্ত এখানে কমপ্লিট করেছি। আজকে আমরা 41 দাগ থেকে প্রশ্নের সমাধান করব। তো চলুন সরাসরি চলে যাই মূল প্র্যাকটিস সেটে। 41 দাগের থেকে কী প্রশ্ন আছে। তো আজকের 41 দাগ থেকে জেনারেল স্টাডিজের প্রশ্নগুলো সম্পূর্ণ করব, এছাড়াও কিন্তু কিছু অঙ্ক সমাধান করব। তো চলুন আমরা এই প্র্যাকটিস সেটের 41 দাগের প্রশ্ন থেকে সমাধান করি। তো এখানে 41 দাগের প্রথম প্রশ্ন আছে, মানব উন্নয়ন সূচকের মান ধরা হয় 0 থেকে 1-এর মধ্যে, 0.1 থেকে 1.00-এর মধ্যে, 0 থেকে 100-এর মধ্যে, 0.10-এর মধ্যে। তো মানব উন্নয়ন সূচকের মান ধরা হয় কিন্তু 0 থেকে 1-এর মধ্যে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। 42 দাগের প্রশ্ন আছে, নিচের কোনটি ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনার উদ্দেশ্য নয়। অর্থনৈতিক পরিকল্পনার উদ্দেশ্য নয় নিচের কোনটি? স্বনির্ভরতা, আধুনিকীকরণ, জনসংখ্যা নিয়ন্ত্রণ, অর্থনৈতিক সমৃদ্ধি। তো এটা কিন্তু এখানে বলছে নিচের কোনটি ভারতীয় অর্থনৈতিক পরিকল্পনার উদ্দেশ্য নয়। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, জনসংখ্যার নিয়ন্ত্রণ, এটা কিন্তু অর্থনৈতিক পরিকল্পনার উদ্দেশ্য নয়। 43-র প্রশ্ন হচ্ছে, বিবিকা মাকবরা কোথায় অবস্থিত? তো এটা কিন্তু এই ঔরঙ্গাবাদে অবস্থিত। ঔরঙ্গাবাদ সেটি কোথায় অবস্থিত? তো ঔরঙ্গাবাদ ভারতবর্ষের মহারাষ্ট্র রাজ্যে কিন্তু এই ঔরঙ্গাবাদ অবস্থিত। বিবিকা মাকবরা শব্দের অর্থ হচ্ছে মহিলার সমাধি। তো এই বিবিকা মাকবরা এটা কিন্তু ভারতের মহারাষ্ট্র রাজ্যের ঔরঙ্গাবাদ শহরে অবস্থিত একটি সমাধি। বিবিকা মাকবরা কথার অর্থ হচ্ছে মহিলার সমাধি। এটি কিন্তু 1660 সালে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের পুত্র যুবরাজ আজম শাহ তার স্নেহময়ী মা দিলরাস বানু বেগম এর স্মরণে চালু করেছিলেন। 44 দাগের প্রশ্ন আছে, কোন দুই শক্তি 1782 সালে সলবায়ের সন্ধিতে আবদ্ধ হয়? তো এখানে আছে মহীশূর মারাঠা ইং আফগান, সিন্ধিয়া নিজাম ইং মারাঠা। তো এই যে সলবায়ের সন্ধি 1782 সালে, এটা কিন্তু হয়েছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এবং মারাঠার মধ্যে। তো সেক্ষেত্রে সঠিক উত্তর হবে ইং আর মারাঠার মধ্যে, ডিদ্দাগ হবে সঠিক উত্তর। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ান কোম্পানি এবং মারাঠাদের মধ্যে কিন্তু 17ই মে 1782 সালে সলবায়ের চুক্তি স্বাক্ষরিত হয়। আর এই সলবায় অবস্থিত কিন্তু মধ্যপ্রদেশের গোয়ালিয়রে কিন্তু এই সলবায় অবস্থিত, গোয়ালিয়র। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই 1782 সালে 17ই মে কিন্তু এই চুক্তি হয়। 45 দাগের প্রশ্ন আছে, জাতীয় গৌরব সম্পাদনী সভা কে প্রতিষ্ঠা করেন? রাজনারায়ণ বসু, আনন্দমোহন বসু, নবগোপাল মিত্র আর সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তো এই জাতীয় গৌরব সম্পাদনী সভা, তো এটা কে প্রতিষ্ঠা করেন? ডিরোজিওর শিষ্যদের জনপ্রিয়তার আশঙ্কিত হয়ে রাজনারায়ণ বসু মেদিনীপুর থাকাকালীন জাতীয় গৌরব সম্পাদনা বা গৌরবেচ্ছা সঞ্চারণী সভা স্থাপন করেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু রাজনারায়ণ বসু, এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 46-এর প্রশ্ন দেখব, তক্ষশিলা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিম পাঞ্জাব যেটা বর্তমান পাকিস্তান, কোনটি নয়। তো তক্ষশিলা হচ্ছে একটা প্রত্নতাত্ত্বিক অবস্থান তক্ষশিলা, আর একটা আছে তক্ষশিলা বিশ্ববিদ্যালয়। তক্ষশিলা বিশ্ববিদ্যালয় এটা কিন্তু তামিলনাড়ুতে অবস্থিত। আর এই জায়গায় যে তক্ষশিলা প্রত্নতাত্ত্বিক অবস্থান সেটা কিন্তু পাঞ্জাব প্রদেশে অবস্থিত, অর্থাৎ বর্তমানে সেটা পাকিস্তান। সিদ্ধাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে। 47 দাগের প্রশ্ন আছে, র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি কে গঠন করেন? চিত্তরঞ্জন দাস, মানবেন্দ্রনাথ রায়, স্বামী সহজানন্দ সরস্বতী আর সুভাষচন্দ্র বসু। তো র্যাডিক্যাল ডেমোক্রেটিক
এই পার্টিটা কে গঠন করেন? তো এখানে রেডিক্যাল ডেমোক্রেটিক পার্টি এটা কিন্তু প্রতিষ্ঠা করেন মানবেন্দ্রনাথ রায়। বিদ্যাঘ হবে সঠিক উত্তর। 48 দাগের প্রশ্ন আছে, বিজয়নগরের সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? প্রথম দেবরায়, রামরায়, কৃষ্ণদেব রায়, হরিহর ও বুক্কা। তো এখানে বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা করেন কিন্তু হরিহর ও বুক্কা। এরা কিন্তু দুজনে ভাই ভাই, অর্থাৎ ভ্রাতৃদ্বয়। এরা কিন্তু বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন। আর এই বিজয়নগর রাজ্যের কিন্তু রাজধানী ছিল কিন্তু হাম্পি। আর বিজয়নগর সাম্রাজ্য কিন্তু প্রতিষ্ঠা করে 1606 খ্রিস্টাব্দে। 1606 খ্রিস্টাব্দে কিন্তু বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়। আর বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিল হরিহর ও বুক্কা। এরা দুজন ভাই ভাই। আর শেষ রাজা ছিলেন কিন্তু আলিয়া রায় কিন্তু শেষ রাজা। 49 দাগের প্রশ্ন আছে, 1913 সালে কোন বিপ্লবী নেতা অন্যদের সঙ্গে সিপাহীদের মধ্যে বিদ্রোহ সংগঠনের চেষ্টার পিছনে ছিলেন? রাসবিহারী বসু, শচীন্দ্রনাথ সান্যাল, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ। তো এখানে 49 দাগের সঠিক উত্তর হবে চন্দ্রশেখর আজাদ। দ্বিদাগ হবে সঠিক উত্তর। 50 দাগের প্রশ্ন আছে, হিমপ্রাচীর দেখা যায় কোথায় হিমপ্রাচীর দেখা যায়? ভারত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, কুমির মহাসাগর আর প্রশান্ত মহাসাগর। এর সঠিক উত্তর হবে কিন্তু আটলান্টিক মহাসাগরে কিন্তু এই হিমপ্রাচীর দেখা যায়। হিমপ্রাচীর অর্থাৎ কুল ওয়াল, এটা দেখা যায় কিন্তু আটলান্টিক মহাসাগরে। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 51 প্রশ্ন আছে, সম্প্রতি কি 2024 সালে ইয়াসমাস প্রাইজে ভূষিত হলেন? এখানে আছে রাস্কিন বন্ড, অরুন্ধতী রায়, ঝুম্পা লাহিড়ী, অমিতাভ ঘোষ। তো এর সঠিক উত্তর হবে অমিতাভ ঘোষ। দ্বিদাগ হবে সঠিক উত্তর। 52 প্রশ্ন আছে, বিভূতিভূষণ অরণ্য কোথায় অবস্থিত? উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, জলপাইগুড়ি আর নদিয়া। তো এখানে বিভূতিভূষণ অভয়ারণ্য এটা কিন্তু উত্তর 24 পরগনায় অবস্থিত। এর দাগ হবে সঠিক উত্তর। উত্তর 24 পরগনার বনগাঁতে অবস্থিত এই বিভূতিভূষণ অভয়ারণ্য। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে 53 প্রশ্ন আছে, সম্প্রতি কোন দেশ ন্যাটোর 32তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন? এটা আছে বেলারুশ, সুইডেন, জর্জিয়া আর কসোভো। তো এখানে 53 দাগের সঠিক উত্তর কী হবে? সম্প্রতি কোন দেশ ন্যাটোর 32তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন, তা এর সঠিক উত্তর হবে কিন্তু সুইডেন। বিদ্যাগ হবে সঠিক উত্তর। সম্প্রতি কোন দেশ ন্যাটোর 32তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হলেন, তা সেটা হচ্ছে সুইডেন। বিদ্যাগ হবে সঠিক উত্তর। তো ন্যাটো সম্পর্কে তো আপনারা অবশ্যই জানেন, আমি কিন্তু এটা নিয়ে আর ডিসকাস করলাম না। ন্যাটো সম্পর্কে তো আপনারা জানেন, এটুকু আমি আশা করি। ন্যাটো সম্পর্কে অন্যান্য ভিডিওয় কিন্তু আলোচনা করা আছে, সেজন্য এখানে করলাম না। তাই নতুন দেশ হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে সেটা হচ্ছে সুইডেন। বিদ্যাগ হবে সঠিক উত্তর। 54 দাগের প্রশ্ন আছে, নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে কোনটি আয়তনে ক্ষুদ্রতম? ভালো করে বুঝবেন, নিম্নলিখিত গ্রহগুলির মধ্যে কোনটি ক্ষুদ্রতম আয়তন। তো আমরা চলে যাব পিটে অপশানে। তো এখানে আছে শনি, পৃথিবী, মঙ্গল আর শুক্র। তো সবচেয়ে এখানে যে গ্রহগুলোর মধ্যে আছে সেই গ্রহর মধ্যে কিন্তু অপশানে যেটা আছে সেটা আপনার দিতে হবে সবচেয়ে ক্ষুদ্র গ্রহ কোনটি। এখন যদি আপনি যদি দেখেন তাহলে পৃথিবীতে যে 9টি গ্রহ আছে সেই 9টি গ্রহের মধ্যে কিন্তু সবচেয়ে ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে বুধ। কিন্তু এখানে দেখুন অপশানে বুধ নেই, অপশানে আছে শনি, পৃথিবী, মঙ্গল, শুক্র। তাহলে আপনাকে বুধের পরে বুধ হচ্ছে প্রথম ক্ষুদ্রতম প্রথম ক্ষুদ্রতম গ্রহ, কিন্তু বুধের পরে আছে দ্বিতীয় ক্ষুদ্রতম গ্রহ হচ্ছে মঙ্গল। তো মঙ্গল হবে এখানে সঠিক উত্তর। যেহেতু এখানে বুধ নেই তাই আপনাকে মঙ্গল দিতে হবে। 55 দাগের প্রশ্ন আছে, টিস্কো কবে প্রতিষ্ঠিত হয়? 1908, 1920, 1923, 1918। তো টিস্কো কবে প্রতিষ্ঠিত হয়? তো 55 দাগের সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে 1908 সালে। তারপরে দেখুন 56 দাগের প্রশ্ন, বীরহোর কোথায় অবস্থিত? বীরহোর এটা হচ্ছে বীরহোর জাতি। এটা হচ্ছে কোথায় বসবাস করে? তো এখানে আসাম, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ আর ঝাড়খণ্ড। তো বীরহোর এটা কিন্তু ঝাড়খণ্ডে কিন্তু এই জাতিগোষ্ঠীর বাস। দ্বিদাগ হবে সঠিক উত্তর ঝাড়খণ্ড। এছাড়া আসাম, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশের ছাড়াও কিন্তু অন্যান্য রাজ্যের যে কিছু জাতির নাম আমরা বলে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন। তো আমরা ভারতের কিছু উপজাতিসমূহ এখন দেখব। এখানে দেখুন পরিষ্কার করে লেখা আছে অঞ্চল, অর্থাৎ উত্তর পূর্ব ভারত অঞ্চলের যে উপজাতিগুলো আছে তার মধ্যে যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো দেখব। আর আপনার এখানে যে মধ্য ভারতের যে রাজ্যগুলো আছে সেই রাজ্যগুলো দেখব। মধ্য ভারতের মধ্যে যে রাজ্য আছে সেই রাজ্যগুলোর উপজাতি দেখব। আর পশ্চিম ভারতের যে রাজ্যগুলি আছে সেই রাজ্যগুলোর উপজাতিগুলো দেখব।
তো এক এক করে আমরা দেখব। তো এখানে আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে লেখা আছে, উপরে দেখুন বড় বড় করে হেডিং করে লেখা আছে কি, বড় বড় করে হেডিং করে লেখা আছে কিন্তু যে ভারতের উপজাতি সমূহ। তো এখানে অঞ্চল উত্তর পূর্ব ভারতের মধ্যে আছে রাজ্য কোনটি? তো উত্তর ভারতের মধ্যে রাজ্য হচ্ছে আসাম। আর এই আসাম রাজ্যের উপজাতি সমূহ কোনগুলো? আসাম রাজ্যের উপজাতি সমূহ হচ্ছে বোড়ো, খেলমা, খামতি, এগুলো কিন্তু আসাম রাজ্যের উপজাতি। আর তারপরে আপনার এখানে আছে উত্তর পূর্ব ভারতের মধ্যে আবার একটি রাজ্য আছে ত্রিপুরা। ত্রিপুরার উপজাতি সমূহ কোনগুলো? জামাতিয়া, কুকি, ভুটিয়া, খাসি, চাইমল। মণিপুরের উপজাতিগুলো কি? কুকি, নাগা। মিজোরামের উপজাতিগুলো কি? রিয়াং, চাকমা, তানচাইঙ্গা। এগুলো কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যের উপজাতি। তো চলুন পরের উপজাতিগুলো দেখে নিই। পরের রাজ্য আছে কিন্তু নাগাল্যান্ড। নাগাল্যান্ড রাজ্যের উপজাতির নাম হচ্ছে নাগা। অরুণাচল প্রদেশের উপজাতির নাম হচ্ছে অবর, আপাতানি, তারপর মিসমি। এগুলো কিন্তু অরুণাচল প্রদেশের উপজাতি সমূহ। মেঘালয়ের উপজাতিগুলো কোনগুলো? মেঘালয় রাজ্যের উপজাতি হচ্ছে খাসি, গারো। এগুলো কিন্তু মেঘালয় রাজ্যের উপজাতি। এবার কিন্তু আমরা দেখব মধ্য ভারতের উপজাতি। মধ্য ভারতের উপজাতির মধ্যে রাজ্য পড়ে, মধ্য ভারতের রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়। মধ্যপ্রদেশ ছত্তিশগড়ের উপজাতি কোনগুলো? বৈগা, গণ্ড, ভিল, কোল। এগুলো কিন্তু মধ্য ভারতের উপজাতি সমূহ। এছাড়া মধ্য ভারতের মধ্যে আছে রাজ্য মহারাষ্ট্র। এগুলো মহারাষ্ট্রে আছে কিন্তু গণ্ড, ভিল, কোল আর ওরাও। এগুলো কিন্তু মহারাষ্ট্রের উপজাতি। এবার দেখুন আমরা দেখব পশ্চিম ভারতের উপজাতি। পশ্চিম ভারতের যে উপজাতি আছে সেগুলোর মধ্যে রাজ্য আছে। পশ্চিম ভারতের রাজ্য রাজস্থান। রাজস্থানের উপজাতি কোনগুলো? ভিল, মিনা আর ডামোর। আর গুজরাটের উপজাতি, এই গুজরাট রাজ্যের উপজাতি কোনগুলো? ভাঙাচা, বামচা, রাবাড়ি আর ভিল। এগুলো কিন্তু গুজরাটের উপজাতি। তো যদি আপনারা এই লিস্টটা পিডিএফ আকারে নিতে চান তা অবশ্যই কমেন্ট করবেন, এর পিডিএফ আমরা দিয়ে দেবো। তো চলুন এর পরের রাজ্যগুলো কী কী আছে দেখে নিই। তো আমরা কিন্তু ইতিমধ্যে উত্তর পূর্ব ভারত, মধ্য ভারত আর পশ্চিম ভারতের রাজ্যগুলো দেখলাম। এবার চলুন পরের রাজ্য কী কী আছে আমরা দেখব। এবার আমরা দক্ষিণ ভারতের রাজ্য দেখব। দক্ষিণ ভারতের মধ্যে কোন কোন রাজ্য আছে? তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা। দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের উপজাতি কোনগুলো? টোডো, কুরুম্বা, কুটনায়কন। তারপরে কর্ণাটকের উপজাতি কোনগুলো? আরিয়ান, ভিল, চেঞ্চু। অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা রাজ্যের উপজাতি হচ্ছে ভিল, গণ্ড, গৌরু, বাগাটা। এগুলো কিন্তু উপজাতি। দক্ষিণ ভারতের মধ্যে এই তিনটি রাজ্য, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তাদের কিন্তু আমরা উপজাতিগুলো দেখলাম। এবার পূর্ব ভারতের যে রাজ্যগুলো আছে, পূর্ব ভারতের রাজ্যগুলোর মধ্যে আছে পশ্চিমবঙ্গ, বিহার আর ঝাড়খণ্ড। এইগুলো কিন্তু পূর্ব ভারতের রাজ্য। পশ্চিমবঙ্গে কী কী আছে? সাঁওতাল, ওরাও, মুন্ডা, ভূমিজ, খেড়িয়া, সবর আর বীরহোর। এগুলো কিন্তু একসঙ্গেই পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডে আসে। তো আপনার প্রশ্নে কিন্তু এটা উল্লেখ করা আছে বীরহোর। বীরহোর হচ্ছে কোন রাজ্যের উপজাতি? তো এখানে কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের উপজাতি কিন্তু এই বীরহোর, ঝাড়খণ্ডের উপজাতি। বীরহোর হচ্ছে ঝাড়খণ্ডের উপজাতি। বীরহোর ঝাড়খণ্ডের উপজাতি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এখানে যে ঝাড়খণ্ড আছে, ঝাড়খণ্ড রাজ্যের উপজাতি হচ্ছে বীরহোর। দ্বীপপুঞ্জের রাজ্যগুলো হচ্ছে আন্দামান, নিকোবর ও লাক্ষাদ্বীপ। আন্দামানে আছে জারোয়া, ওঙ্গি, সেন্টিনেলি। লাক্ষাদ্বীপে উপজাতি সমূহ আছে আমিনদিভি, কয়া, মালমি আর মালাচেরি। এগুলো কিন্তু লাক্ষাদ্বীপের উপজাতি সমূহ। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা কিন্তু প্রশ্ন উদ্ধৃত উপজাতিটা পেলাম কি? প্রশ্ন উদ্ধৃত যে উপজাতিটা বলা হয়েছে বীরহোর। বীরহোর কোন রাজ্যের উপজাতি? তো বীরহোর কিন্তু ঝাড়খণ্ডের উপজাতি। এখানে আমরা কিন্তু দিলাম বীরহোর হচ্ছে ঝাড়খণ্ডের উপজাতি। এখানে দেখুন পূর্ব ভারতের তিনটি রাজ্য আছে, পশ্চিমবঙ্গ, বিহার আর ঝাড়খণ্ড। এখানে বীরহোর হচ্ছে ঝাড়খণ্ডের উপজাতি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই উপজাতির যদি এই যে পিডিএফটা যদি আপনি নিতে চান তাহলে অবশ্যই আপনি কমেন্ট করবেন, আমরা অবশ্যই আপনার জন্য এই পিডিএফটা দিয়ে দেবো। চলুন পরের প্রশ্নে চলে যাই। 57 প্রশ্ন দেখব। কোন নদী বিহারের দুঃখ নামে পরিচিত? এখানে আছে কোশি, ব্রাহ্মণী, যমুনা, গঙ্গা। তো এখানে বিহারের দুঃখ বলা হয় কিন্তু কোশি নদীকে। এর দেখা হবে সঠিক উত্তর। বিহারের দুঃখ বলা হয় কোশি নদীকে। এখন কোশিকে বিহারের দুঃখ বলা হয় কেন? কারণ কোশি নদীর জন্যই কিন্তু বিহারে বন্যা হয়। প্রতি বছর বন্যা হয় কোশি নদীর জন্য। তো এই কারণে কিন্তু কোশিকে বিহারের দুঃখ বলা হয়। নেপাল, ভুটান এবং ভারতের মধ্য দিয়ে কিন্তু এই কোশি নদী কিন্তু প্রবাহিত হয়েছে। আর এই নদী কিন্তু এই কোশি নদী তিব্বত থেকে উৎপন্ন হয়েছে। তিব্বত থেকে কিন্তু উৎপত্তি হয়েছে এই কোশি নদী। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 58 প্রশ্নে।
নর্মদা নদীর ওপর সর্দার সরোবর ব্যারেজটি কোথায় অবস্থিত? তো এই সর্দার সরোবর বাঁধ এটি কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশ, গুজরাট, অন্ধ্রপ্রদেশ আর মহারাষ্ট্র। তো এখানে হচ্ছে সর্দার সরোবর ব্যারেজটি কিন্তু হচ্ছে মধ্যপ্রদেশে অবস্থিত। এর দাগ হবে সঠিক উত্তর। তো এই নর্মদা নদীর উপরে সর্দার সরোবর ব্যারেজ এটি কিন্তু গুজরাটে অবস্থিত। বিদ্যাগ হবে সঠিক উত্তর। গুজরাটে নর্মদা নদীর ওপরে কিন্তু সর্দার সরোবর ব্যারেজ অর্থাৎ সর্দার সরোবর বাঁধটি কিন্তু নর্মদা নদীর উপরে, আর সেটি কিন্তু গুজরাট রাজ্যে অবস্থিত। 59 দাগের প্রশ্ন আছে, কবে কংগ্রেস সমাজতন্ত্রী দল গঠিত হয়? 1936, 1927, 1948 আর 1934। তো কংগ্রেস সমাজতান্ত্রিক দল 1934 সালে জয়প্রকাশ নারায়ণ ও রাম মনোহর লোহিয়া এবং আচার্য নরেন্দ্রদেব দ্বারা কিন্তু এটি প্রতিষ্ঠিত হয়। এটি কংগ্রেস পার্টির মধ্যে একটি সমাজতান্ত্রিক দল ছিল। মহাত্মা গান্ধীর সঙ্গে মতাদর্শগত মতপার্থক্য নিয়ে কিন্তু কংগ্রেসের সদস্যরা এটি গঠন করেছিলেন। তো এখানে অবশ্যই আমরা বললাম, তো সালটি হবে কিন্তু 1934 সাল। কবে কংগ্রেসের সমাজতান্ত্রিক দল গঠিত হয়? সেটা হচ্ছে 1934 সালে। 60 দাগের প্রশ্ন আছে, জয় হিন্দ স্লোগানটির সূচনা করেন কে? জয়প্রকাশ নারায়ণ, আচার্য বিনোবা ভাবে, নেতাজি সুভাষচন্দ্র বসু আর মহাত্মা গান্ধী। যে প্রশ্নটা আছে এই প্রশ্নের সঠিক উত্তর, এখানে যে অপশানগুলো আছে এই অপশানগুলোর মধ্যে কোনোটি নয়, কিন্তু এখানে যেটা অপশান দেওয়া আছে সেই অপশানের মধ্যেও এখানে আছে এই স্লোগানটির সূচনা করেন কে। তো এর সঠিক উত্তর হবে নেতাজি। নেতাজি হচ্ছে জয় হিন্দ এই স্লোগানটি কিন্তু সূচনা করেন। এখন এর পিছনে জয় হিন্দ এটা কিন্তু প্রথম কে বলেছিলেন, আর এই জয় হিন্দ কথার অর্থ কী? তো এই জয় হিন্দ এটি ভারতের প্রতি দেশপ্রেম প্রদর্শনের জন্য ভাষণ ও বাক্যলাপের মধ্যে ব্যবহৃত হয়। এই শব্দটির অর্থ হচ্ছে ভারতের জয় হোক বা ভারত দীর্ঘজীবী হোক। আজাদ হিন্দ ফৌজের মেজর আবিদ হাসান সাফরানি জয় হিন্দুস্তান কি স্লোগানটি ছোট করে জয় হিন্দ স্লোগানটি চালু করেছিলেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধার্থ। 61 দাগের প্রশ্ন আছে, মাদ্রাসের থিওসফিক্যাল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? মাদ্রাসের থিওসফিক্যাল সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয়? 1882, 1885, 1871, 1867। 1882 সালে মাদ্রাসের থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠিত হয়। এর দাগ হবে সঠিক উত্তর। 62 দাগের প্রশ্ন আছে, ইন্ডিয়ান পিনাল কোড রচনার দায়িত্ব কে ছিলেন? লর্ড কর্নওয়ালিস, লর্ড মেকলে, লর্ড কার্জন, লর্ড ডালহৌসি। তো এখানে 62 দাগের সঠিক উত্তর হবে কিন্তু লর্ড মেকলে। ইন্ডিয়ান পেনাল কোড রচনার দায়িত্ব ছিলেন লর্ড মেকলে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। 63 দাগের প্রশ্ন আছে, গান্ধীজির কোন ঘটনার প্রতিবাদে কাইজার ই হিন্দ স্বর্ণপদক ত্যাগ করেন? এখানে আছে রাওলাট আইন, খিলাফত আন্দোলন, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড, সবগুলো। তো গান্ধীজি কোন ঘটনার প্রতিবাদে কাইজার ই হিন্দ স্বর্ণপদক ত্যাগ করেন? তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু তিনি কাইজার ই হিন্দ এই স্বর্ণপদক ত্যাগ করেন। সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। এখন এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইট উপাধিও কিন্তু ত্যাগ করেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এগুলো কিন্তু ইংরেজদের দেওয়া কাইজার ই হিন্দ স্বর্ণপদক, এটা কিন্তু ইংরেজরা মহাত্মা গান্ধীকে দিয়েছিল একটা ঘটনার পরিপ্রেক্ষিতে। আবার রবীন্দ্রনাথ ঠাকুরকেও কিন্তু নাইট উপাধি ইংরেজরাই দিয়েছিল। তো সেটাই মানে রবীন্দ্রনাথ ঠাকুরও নাইট উপাধি ত্যাগ করেছিলেন জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদের। 64 দাগের প্রশ্ন আছে, খিলাফত আন্দোলন কবে প্রত্যাহার করা হয়? নভেম্বর 1922, এপ্রিল 1921, মার্চ 1920, জানুয়ারি 1919। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কিন্তু সঠিক উত্তর আমি পাচ্ছি না, কারণ এর কিন্তু এই যে খিলাফত আন্দোলন এটা কিন্তু প্রত্যাহার করা হয় 1924 সালে, কিন্তু এখানে 1922 সালে এটাও হবে, কারণ এখানে কিন্তু প্রত্যাহার করা শুরু হয়, এখানে 1922 সালে প্রত্যাহার করা শুরু হয়, কিন্তু এই প্রত্যাহারটা করা হয় 1924 সালে, কিন্তু এখানে এর দাগ হবে সঠিক উত্তর। সেক্ষেত্রে 1922 আমরা দিতে পারি, এর দাগ হবে সঠিক উত্তর। এখানে আমরা বলতে পারি 1919 সালে কিন্তু খিলাফত আন্দোলন শুরু হয় 1919 সালে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, যেহেতু এখানে 1924 নেই তাই এখানে আমরা 1922 দিলাম, এর সঠিক উত্তর 1922 হবে। মানে এটা কিন্তু খিলাফত আন্দোলন প্রত্যাহার করা শুরু হয়েছিল একরকম 1922 সালে, তো এখানে 24 নেই, সেই হিসেবে অল্টারনেটিভ 1922 দেওয়া যাবে। আর এটা কিন্তু খিলাফত আন্দোলন শুরু হয় 1919 সালে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো পরের প্রশ্নে। 65 দাগের প্রশ্ন আছে, জলের আপেক্ষিক তাপ হলো অর্ধেক, 3/4, 1 আর 0। তো জলের আপেক্ষিক তাপ হলো 1, সিদ্ধার্থ হবে সঠিক উত্তর। 66 দাগের প্রশ্ন আছে, শ্বাসকার্যের জন্য দায়ী পেশিগুলি হলো?
তো এখানে শ্বাসকার্যের জন্য দায়ী পেশিগুলো হলো কঙ্কাল পেশি, হৃদপেশি, ঐচ্ছিক পেশি আর অনৈচ্ছিক পেশি। তো এখানে ৬৬ দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু শ্বাসকার্যের জন্য দায়ী এটা হচ্ছে ঐচ্ছিক পেশি। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। ৬৭ দাগের প্রশ্ন আছে, যে প্রক্রিয়ায় সূর্যের তাপশক্তি পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে শূন্যস্থানে প্রবাহিত হয় সেই প্রক্রিয়াটি হলো শোষণ, বিকিরণ, পরিচলন আর পরিবহন। প্রশ্নটা ভালো করে বুঝবেন। সূর্যের তাপশক্তি পৃথিবীর বায়ুমণ্ডল অতিক্রম করে শূন্যস্থানে প্রবাহিত হয়, তো এটা কোন প্রক্রিয়ার মাধ্যমে? তো এখানে ৬৭ দাগের সঠিক উত্তর কী হবে? তো এটির সঠিক উত্তর হবে কিন্তু বিকিরণ পদ্ধতির মাধ্যমে। বিদ্যাগ হবে সঠিক উত্তর। ৬৮ দাগের প্রশ্ন আছে, তেলের কঠিন স্নেহ পদার্থে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটি হলো ফটোজেনেশন, নাইট্রোজেনেশন, অক্সিজেনেশন আর হাইড্রোজেনেশন। তো এখানে ৬৮ দাগের সঠিক উত্তর কী হবে? সুন্দর প্রশ্ন। তেলের কঠিন স্নেহ পদার্থে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটাকে কী বলা হয়? হাইড্রোজেনেশন। ডির দাগ হবে সঠিক উত্তর। ৬৯ দাগের প্রশ্ন আছে, সাধারণ কাঁচ তৈরি হয় ক্যালসিয়াম সিলিকেট, লেড সিলিকেট, সোডিয়াম সিলিকেট, ক্যালসিয়াম এবং সোডিয়াম সিলিকেট। তো কাঁচ তৈরি হয় কী দিয়ে? তো এখানে ৬৯ দাগের সঠিক উত্তর তাহলে কী হবে? তো এর সঠিক উত্তর হবে সোডিয়াম সিলিকেট দ্বারা কিন্তু কাঁচ তৈরি হয়। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। ৭০ দাগের প্রশ্ন আমরা দেখব, নিচের হরমোনগুলির মধ্যে কোনটি উদ্ভিদের জিওট্রফিক প্রক্রিয়ার জন্য দায়ী? জিওট্রফিক প্রক্রিয়ার জন্য দায়ী কোন হরমোন? তো এখানে অক্সিন, অ্যাবসিসিক অ্যাসিড, সাইটোকাইনিন আর জিব্বারেলিন। তো এখানে ৭০ দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু অক্সিন হরমোন। এর দাগ হবে সঠিক উত্তর। ৭১ দাগের প্রশ্ন আছে, ঝড়ের ফলে কয়েকটি বাড়ির ছাদ উড়ে গেল, এটি সম্পর্কিত পাস্কালের সূত্রের সঙ্গে, আর্কিমিডিসের সূত্রের সঙ্গে, বার্নৌলির সূত্রের সঙ্গে, জার্ডের সূত্রের সঙ্গে। তো এর সঠিক উত্তর হবে কিন্তু ঝড়ের ফলে কয়েকটি বাড়ির ছাদ উড়ে গেল, এটা হচ্ছে বার্নৌলি নীতির উপরে প্রতিষ্ঠিত। তো এটা হচ্ছে সঠিক উত্তর হবে সিদ্ধাগ। বার্নৌলির সূত্রের সঙ্গে কিন্তু এটা সম্পর্কিত। ঝড়ে বাড়ির ছাদ উড়ে যাওয়া এটা বার্নৌলির সূত্রের সঙ্গে সম্পর্কিত। ৭২ দাগের প্রশ্ন হচ্ছে, ভারতীয় সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টের বিশেষ অনুমতির কথা বলা আছে? ১৩৬, ১৩৮, ১৪২, ১৪৩। ভালো করে বুঝবেন প্রশ্নটা। সংবিধানের কোন ধারায় সুপ্রিম কোর্টের বিশেষ অনুমতির কথা আছে? তো সেটা হচ্ছে ১৩৬ ধারায়। এর দাগ হবে সঠিক উত্তর। ৭৩ দাগের প্রশ্ন আছে কি, নাবার্ড কোন কমিটির সুপারিশে গঠিত হয়? নাবার্ড এটা হচ্ছে কোন কমিটির সুপারিশে গঠিত হয়? এখানে আছে কোলকার কমিটি, নরসিং কমিটি, হিল্টন ইয়ং কমিটি আর শিবরামন কমিটি। তো এখানে এই 73-এর সঠিক উত্তর কী হবে? তো এখানে 73 সঠিক উত্তর হবে কিন্তু শিবরামন কমিটি, এটার সঙ্গে কিন্তু সম্পর্কিত। মানে এই কমিটির সুপারিশে কিন্তু শিবরামন কমিটির সুপারিশে কিন্তু নাবার্ড, এখানে শিবরামন কমিটির সুপারিশে কিন্তু নাবার্ড গঠিত। তো নাবার্ড সম্পর্কে কিন্তু আমরা অনেক ইনফরমেশান অনেক ভিডিওই দিয়েছি, অনেক ক্লাসে অনেক ভিডিওতে দিয়েছি। তো সেখান থেকে অবশ্যই দেখে নেবেন, নাবার্ডের সম্পূর্ণ আলোচনা করা আছে সেখানে। আমরা চলে যাবো ৭৪ দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কে? তো এখানে স্বরাষ্ট্রমন্ত্রী, রিজার্ভ ব্যাংকের গভর্নর, অর্থমন্ত্রী আর প্রধানমন্ত্রী। তো সবসময় মনে রাখবেন এই জিএসটি এটা কিন্তু অর্থের সঙ্গে সম্পর্ক, মানে অর্থনীতির সঙ্গে সম্পর্ক, তাই এটা কিন্তু জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান কিন্তু এই অর্থমন্ত্রী। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। ৭৫ দাগের প্রশ্ন আছে, যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন্যান্য ব্যাংকের কাছ থেকে ঋণ নেয় তা হলো রিভার্স রেপো রেট আর প্রাইম লিভিং রেট আর ব্যাংক রেট। তো এখানে যে হারে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন্যান্য ব্যাংকের কাছ থেকে ঋণ নেয় তা হলো, তো এখানে ৭৫ দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে রিভার্স রেপো রেট, অর্থাৎ এর দাগ সঠিক উত্তর হবে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অন্যান্য ব্যাংকের কাছ থেকে ঋণ নেয় তা হলো রিভার্স রেপো রেটে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে। তো এই গেল কিন্তু ৭৫টা জেনারেল স্টাডিজের প্রশ্ন। এবার ৭৬ দাগ থেকে কিন্তু অঙ্কের প্রশ্নের সমাধান। তো আমরা এবার অঙ্ক প্রশ্ন দেখব কী আছে। তো অঙ্ক প্রশ্ন আছে ৭৬ দাগ থেকে। তো ৭৬ দাগের অঙ্ক আমরা শুরু করব। তো ৭৬ দাগের প্রথম প্রশ্ন দেখব, একটি আয়তাকার বাগানের এক পাশের দৈর্ঘ্য ৩ মিটার এবং কর্ণ ৫ মিটার হলে বাগানের ক্ষেত্রফল কত? তো আমি এখানে একটা আয়তক্ষেত্র এঁকে নেব। এই একটা আয়তক্ষেত্র আঁকলাম। আয়তক্ষেত্রের কর্ণ একটা বলেছে কি, কর্ণ বলেছে কিন্তু ৫ মিটার, এখানে আমি ৫ দিচ্ছি। আর বলেছে এক পাশের দৈর্ঘ্য ৩ মিটার। ঠিক আছে, তাহলে আমি এই পাশের দৈর্ঘ্য হচ্ছে ৩ মিটার, এটা কিন্তু আমরা ধরলাম না। তো এখানে যদি আমি এ দিই, বি দিই, এখানে সি দিই, এখানে ডি দিই, অর্থাৎ এ বি সি ডি একটি আয়তক্ষেত্র ধরলে এখানে আমরা বলতে পারি বিডি একটি কর্ণ। তো বিডি কর্ণ আর এডি হচ্ছে প্রস্থ আর দৈর্ঘ্য হচ্ছে এবি। তো আমরা এখানে দৈর্ঘ্যর মানটা বার করব। তো আমাদের সবার প্রথমে জানতে হবে কি,
এখানে আমার উত্তর চেয়েছে বাগানের ক্ষেত্রফল কত। তো বাগানের ক্ষেত্রফল অর্থাৎ আয়তক্ষেত্রাকার বাগানের ক্ষেত্রফলের সূত্র কি? সূত্র কিন্তু দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো আমার এক পাশের দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার, তা আমি সেটা প্রস্থ ধরেছি 3 মিটার। তাহলে আমরা দৈর্ঘ্য এখানে কিন্তু পাচ্ছি না। তার দৈর্ঘ্য পাবো কি করে? এখানে আমার কর্ণ দেওয়া আছে আর এক পাশের দৈর্ঘ্য 3 মিটার দেওয়া আছে। তো এখান থেকে আমরা এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বার করব। সেই ক্ষেত্রে আমরা এখানে একটা যখন আমরা কর্ণ টানছি, বিডি কর্ণ টানছি, তখন আমাদের কী হচ্ছে, এ বি ডি একটা ত্রিভুজ হচ্ছে। এই ত্রিভুজটা কিন্তু সমকোণী ত্রিভুজ হচ্ছে। যেহেতু আয়তক্ষেত্রের কর্ণ হয়ে গেছে, তাহলে এক পাশে একটা ত্রিভুজ হবে, সেটা কিন্তু সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে 5 আর ভূমি হচ্ছে 3। এখানে আমরা লম্বর মানটা বার করব। তো লম্বর মানটা সরাসরি কীভাবে বার করব? তো লম্ব স্কোয়ার সমান সমান হয়ে যাবে কিন্তু অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। তো এখান থেকে আমরা সরাসরি লম্বটা কী পাবো? এই স্কোয়ারের জন্য রুট দিলাম, অতি স্কোয়ার, অতি কত? অতি 5, 5-এর স্কোয়ার মাইনাস ভূমি কত? ভূমি 3, তো 3-এর স্কোয়ার। তো এখান থেকে আমরা যদি করি 5 × 5 = 25 করতে পারি, আর 3 × 3 = 9 করতে পারি। বিয়োগ করলে কত হয়? √16। √16 = কত? 4। তো এর সঠিক উত্তর হবে 4। লম্ব হলো 4। তার লম্ব 4 হলে লম্বটাকে আমি কি ধরেছি? এবি লম্ব ধরেছি। লম্বটাকে কিন্তু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ধরেছি। তার দৈর্ঘ্য হলো কত? 4। আর প্রস্থ কত দেওয়া আছে? 3 মিটার। এই যে এক সাইডের দৈর্ঘ্য 3 মিটার, তাই 3 দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা আসলো কি 4 × 3 = কত হবে? 12 বর্গমিটার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 12 বর্গমিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। চলে যাব আমরা 77 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% হ্রাস পেলে ক্ষেত্রফল অপরিবর্তিত রাখতে হলে প্রস্থ শতকরা কত বৃদ্ধি করতে হবে? অঙ্কটা কিভাবে আপনি সহজে সমাধান করবেন দেখুন। এই যে 10% হ্রাস পেয়েছে, তো এরকম অঙ্ক থাকলে আপনি এইভাবে করবেন। 10% হ্রাস পেয়েছে বলতে 10টা উপরে লিখবেন। হ্রাস পেয়েছে 10%, তার মানে 100 থেকে 10 কম, সেই ক্ষেত্রে আপনি 90টা নিচে দেবেন। এবার এটাকে আপনি গুণ করবেন 100 দিয়ে। তাহলে আপনার উত্তর হয়ে যাবে কিন্তু এই শূন্য আর এই শূন্য কাটবে, সেই ক্ষেত্রে আপনার 100/9 হবে। আর এটা সমান আপনার হবে 11.1/9। এটাকে আপনি যখন পূর্ণসংখ্যায় ভাঙাবেন, তো 11.1/9% কিন্তু এর সঠিক উত্তর। বিদ্যাগ হবে সঠিক উত্তর। অর্থাৎ প্রস্থ শতকরা কত বৃদ্ধি করতে হবে? তো 11.1/9% বৃদ্ধি করতে হবে। 78 দাগের প্রশ্ন আমরা দেখব। 7:40 ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন ক্ষুদ্রতম কোণটির মান কত? তো এটা আপনি কীভাবে সহজে সমাধান করবেন? শুধুমাত্র একটা সূত্রের সাহায্যে এটা সমাধান করবেন। সেটি হলো 11/2 m বিয়োগ 30h। তো সূত্র হচ্ছে এই 11/2 m বিয়োগ 30h। এবার এটাকে কিভাবে সহজে সমাধান করবেন দেখুন। এই যে 7টা বেজে, তার মানে এইচটা আপনি 7 ধরবেন, এইচ আওয়ার, আর মিনিট হচ্ছে এম ফর মিনিট, তো 40টা আপনার এম ধরবেন। তো এখানে আমরা তাহলে কি করব? 11/2 × 40 বিয়োগ 30h। তো 30 কত? তো এখানে আমরা এই যে এবার এই সূত্রের 30টা আমি সূত্রের 30 ধরলাম, ইন্টু এইচ কত? এইচ হচ্ছে 7, তো আমি এখানে 7 দিলাম। এখন এই 2 আর এই 40 কাটলে হয়ে যায় 20। 20 আর 11 যদি আপনি গুণ করেন তাহলে হয়ে যাবে 220। আর এই বিয়োগটা বিয়োগ দিলাম, 3 × 7 = 21, অর্থাৎ 210। এখান থেকে 220 থেকে 210 বিয়োগ করলে আপনার হয়ে যাবে 10। তো এখানে সঠিক উত্তর হবে কিন্তু 10 ডিগ্রি। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। অসহ্য গরমে কিন্তু ক্লাস নেওয়া যাচ্ছে না, তবুও আমি চেষ্টা করছি। 79-এর প্রশ্ন কী আছে? 79-এর প্রশ্ন আছে 60 লিটার দুধপূর্ণ পাত্র থেকে 10 লিটার দুধ তুলে 10 লিটার জল মেশানো হলো, আবার 10 লিটার মিশ্রণ তুলে 10 লিটার জল মেশানো হলো। এই ঘটনাটি আরও একবার করার পর পাত্রে দুধ ও জলের অনুপাত নির্ণয় করুন। তো এটা আপনি কিভাবে করবেন দেখুন। প্রথমে 10 লিটার তুলে নিচ্ছে, তার পরিবর্তে 10 লিটার জল ঢালছে, একবার হলো। তারপরে আবার 10 লিটার মিশ্রণ 10 লিটার তুলে নিচ্ছে, আবার 10 লিটার জল ঢালছে, দুবার হলো। এবার পুনরায় আরেকবার করতে বলছে, তার মানে আপনার 3বার হলো। সেই ক্ষেত্রে আপনার সূত্র হয়ে যাবে, অর্থাৎ সেই ক্ষেত্রে এই যে দুধের পরিমাণ, এই দুধের পরিমাণ এসে যাবে হচ্ছে 60 ইন্টু 10 লিটার করে তুলছে, তাহলে 50 × 50 × 50 বাই 60 × 60 ইন্টু আরেকটা 60।
তাহলে এই একটা ষাট আর এই একটা ষাট কেটে দিলাম, আর এই শূন্যটা কাটলাম, এই শূন্যটা আর এই শূন্যটা কাটলাম। এটাকে যদি আমি 6টাকে 2 দিয়ে কাটি তাহলে এখানে 3 দিনও 6 হবে, আর 50টাকে 2 দিয়ে কাটলে এখানে হয়ে যাবে 25। তাহলে আমরা কত পাচ্ছি? এখানে 3 6 18 পাচ্ছি, আর এখানে 5 5 25, 25 25 625। তো এখানে হয়ে যাচ্ছে কত? 625/18। 625/18 কিন্তু দুধ আছে, আর জল আছে কতটা? জল আছে 60-এর থেকে 625/18 বিয়োগ করতে হবে। সেই ক্ষেত্রে কতটা জল আছে বার করা যাবে, কারণ শেষ পর্যন্ত কিন্তু 10 লিটার করে 10 লিটার তুলে নিলেও কিন্তু 60 লিটার কিন্তু পূর্ণ থাকছে, দুধ জলের মিশ্রণ 60 লিটারই থাকছে কিন্তু। তাই আমরা 60-এর থেকে 625/18 বিয়োগ করব। তো আমরা এই জায়গাটা একটু মুছে নিই, এই জায়গাটা একটু ফাঁকা আছে, এখানটায় আমরা করব। তো এখানে আমরা করছি, দেখুন 625, এই 60-এর থেকে 625/18, 625/18 বিয়োগ করুন। বিয়োগ করলে কত হবে সেটা দেখি। তো এখানে হয়ে যাবে হচ্ছে, এখানে বিয়োগ করলে হয়ে যায় 6 18 108, মানে 1080 বিয়োগ 625, আর নিচে হয়ে যাবে কিন্তু 18 লসাগু। তো এখানে 625 থেকে এখানে আমরা বিয়োগ করবো, 5 আর কত হলে 10, 5 আর 5 হলে 10, হাতে 1, 2 এর 1 3, 3 আর কত হলে 8, 3 আর 5 হলে 8, 55। আবার 6 6 আর কত হলে 10, 4 হলে 10, 455/18। তো জল হলো, এটা কিন্তু জল বার করলাম। তো জল আছে 455/18 লিটার, আর দুধ আছে কিন্তু 625/18 লিটার। এখন এটাকে আমরা কি করব? এটাকে আমরা অনুপাতে প্রকাশ করব, কারণ বলেছে দুধ ও জলের অনুপাত কত, তাই 625/18 এই জায়গাটায় দেবো। 625/18 দিলাম, আর এই জায়গাটা একটা ইস্টু দিলাম, এই সমানটা বাদ দিয়ে ইস্টু দিলাম এখানে। এই 18 কাটলো, আর এই 455কে যদি আমি, তো আমরা এটাকে যদি 5 দিয়ে কাটি, 655 আর এই 455 যদি 5 দিয়ে কাটি তাহলে এখানে হয়ে যাবে 125, আর এই 455 হয়ে যাবে 91। 91কে 5 দ্বারা গুণ করলে হয়ে যাবে 455, 455, আর 125কে 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে 625, অর্থাৎ 125:91। এর দাগ হবে সঠিক উত্তর। সুন্দর করে এইসব অঙ্ক সমাধান করা যায়। এবার আমরা 80 দাগের অঙ্ক দেখব। এত টাকায় একটি ঘোড়া সমেত গাড়ি কিনে ঘোড়াটিকে 20% লাভে এবং গাড়িটিকে 10% লাভে বিক্রি করে মোটের উপর 12% লাভ করলেন। ঘোড়াটির ক্রয় মূল্য কত? তো এই অঙ্কটা আমরা সমাধান করব, অপশান থেকে সমাধান করব। অঙ্ক আপনি এখানে যেরকমভাবে আছে একটু জটিল হয়ে যাবে অঙ্ক যদি করতে যায়, তাই আমরা অপশান থেকে দেখুন খুব সহজেই সমাধান করে নিতে পারবো। এটা কিভাবে সহজে সমাধান করব দেখুন। এই বলেছে মোটের উপর তার 20%, মোটের উপর তার 12% লাভ হবে। এখানে বলেছে না, এখানে বলেছে মোটের উপর 12% লাভ হবে, তার মানে 40,000 টাকার 12% লাভ মানে কি? 40,000 গুণ 12/100, তার মানে এই দুটো শূন্য কাটলে কত হয়? 4 12 48, 48% দুটো শূন্য, অর্থাৎ 4,800 টাকা কিন্তু লাভ হবে। এখন ঘোড়াটিকে 20% লাভে বিক্রি করেছে আর গাড়িটিকে 10% লাভে বিক্রি করেছে। তো আমি মনে করছি ঘোড়ার ক্রয় মূল্য হচ্ছে 8,000 টাকা, ইন্টু এই যে 20% লাভে বিক্রি করেছে মানে 20/100। তো এই দুটো শূন্য আর এই দুটো শূন্য কাটলে কত হয়? 8 দিনও 16, 16-র পিছনে 1 2 দুটো শূন্য। এই 1,600 টাকা কিন্তু ঘোড়াটা বিক্রি করে লাভ হয়েছে। এখন 1,600 টাকা ঘোড়া বিক্রি করে লাভ হয়েছে, যদি 8,000 টাকার ঘোড়ার মূল্য হয়, 40,000 টাকাতে 8,000 টাকা চলে গেল, তাহলে থাকে 32,000 টাকা। এই 32,000 টাকাটা কিন্তু ঘোড়ার গাড়ির ক্রয় মূল্য। তো 32,000 ইন্টু 10% লাভে বিক্রি করেছে মানে 10/100। তো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, তো 32 10কে কী হবে? 32, এই 320কে 10 দিয়ে গুণ করলে হবে 3 2 দুটো শূন্য, অর্থাৎ 3,200। তো দেখুন 3,200 আর 1,600, দেখুন 4,800 হচ্ছে। তার মানে আমরা বলতে পারি এই ঘোড়াটি 8,000 টাকায় কিনেছিল। দিক হবে সঠিক উত্তর। সুন্দর করে এসব অঙ্ক সমাধান করা যায়। আমার এখানে যেটা আছে এর অত ঝামেলায় যাওয়ার দরকার নেই, আমি এইভাবেই করতে পারবো। কারণ আপনি যখন দেখলেন 5,000 টাকায় অতটা ডিস্টেন্স, তখন 8,000 টাকায় আপনি ধরবেন। এই প্রথমে একটু সহজ ক্যালকুলেশানগুলো দেখতে হয়। 81 দাগের অঙ্ক আছে, একটি দ্রব্যের মূল্য বছরে 5% হ্রাস পায়,
দ্রব্যটির বর্তমান মূল্য 9,025 টাকা হলে 2 বছর আগে মূল্য কত ছিল? কিছুই না, এই 9,025কে আমরা গুণ করব। কত দিয়ে গুণ করব? 5% হ্রাস পেয়েছে, তার 5% হ্রাস পেয়েছে মানে 95/100 হয়। 5% হ্রাস করার কথা হচ্ছে 95/100, এটাকে আমরা উল্টে গুণ করব। যেহেতু আমরা 2 বছর আগে মানে দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল তাই উল্টে গুণ করব। 100/95 ইন্টু 100/95, যেহেতু 2 বছর তাই এখানে দুবার দিয়ে গুণ করে দিলাম। তো এখানে 95 আর এটা কাটলে হয়ে যায় 95, আর এই 95 আর এই 95 কাটলে এখানে হয়ে যায় 1। 1কে এখানে 100 গুণ করলে কত হয়? 1-এর পিছনে 4টি শূন্য, অর্থাৎ 10,000 টাকা। এই 2 বছর আগে জিনিসটার মূল্য ছিল কিন্তু 10,000 টাকা। তো 10,000 টাকা করে এই যে 1, 2, 3, 4, 1-এর পিঠে 4টি শূন্য, বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 82 দাগের প্রশ্ন দেখব। কোনো আসলের 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 220 টাকা হলে সরল সুদ কত? তো দেখুন এই জায়গাটায় আপনার একটা বুদ্ধি আপনি একটু প্রয়োগ করুন। এখানে বলছে 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ বলেছে 220 টাকা, তাহলে সরল সুদ নিশ্চয়ই 220 টাকার কম হবে, 220 টাকার বেশি কখনো হবে না। চক্রবৃদ্ধি সুদ একই আসলে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ একই হারে, সেটা যদি 220 টাকা হয় তাই একই হারে 2 বছরে সেই একই আসলে সরল সুদ কিন্তু কম হবে, সেই ক্ষেত্রে 220 টাকার নিচে হবে। তো 220 টাকার নিচে দেখুন একটাই আছে, সেটা হচ্ছে 200 টাকা। 20 টাকা হবে না, কারণ এত কম হয় না। এখানে দেখুন 200 টাকা আছে, তার সিদ্ধাগ হবে এর সঠিক উত্তর। 300 আর 500 কিন্তু হবে না, কারণ সরল সুদ কখনোই বেশি হয় না, সরল সুদ কী হয়? চক্রবৃদ্ধি সুদের থেকে কম হয়। তাই এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাগ 200 টাকা। এখন এটা আমরা কি করে পেতে পারি? তো তার জন্য আমরা কি করব? আসলটা আগে বার করব। এখানে যে আসলটা আছে সেই আসলটা আমরা আগে বার করব। তো 20% হারে 2 বছরে যদি সরল সুদ 200 টাকা হয় তাহলে আসল এখান থেকে আমরা খুব সহজে বার করতে পারবো। 200 গুণ এখানে 2 বছরে যেহেতু 20% হারে 2 বছরে, তার 20 দিনও 40, তো এখানে হয়ে যায় 40%। 40% সমান 40/100, এটাকে আমরা উল্টে গুণ করব, অর্থাৎ 100টা ওপরে দেবো আর 40টা নিচে দেবো। দিলে আমরা কি পাচ্ছি? এই শূন্যটা আর এই শূন্যটা কাটছি, আর এই 4 আর এই 20 কাটলে হয়ে যায় 4×5 20, সেই ক্ষেত্রে হয়ে যাবে 5×100 500 টাকা। তো 500 টাকার এটা যদি 500 টাকা তাহলে কি হলো? এটা আসল হয়ে গেল, আসল। তো 500 টাকা আসল হলে দেখুন 20% হারে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে কিন্তু এই 220 টাকা। দেখুন হচ্ছে কি না। তো আমরা এই জায়গাটা একটু মুছে নিই, মুছে এখানটায় করছি। দেখুন আসল কত? আসল 500 টাকা ইন্টু 20% হারে 2 বছরের, তার মানে P × 1+R/100। তো 1+R/100 মানে 20% মানে 120, 120/100 ইন্টু 120/100। তো এই শূন্য এই শূন্য আর এই শূন্য আর এই শূন্য, আর এই 5 আর এই 100 কাটলে হয়ে যায় 5×20, আর এই 20 আর 120 কাটলে হয়ে যায় 6, আর 6কে 120 দিয়ে যদি গুণ করি তাহলে হয়ে যায় 720। 720 যেহেতু এখানে বলেছে, তাহলে আসল পাচ্ছে কত? আসল 500 টাকা, তাই 720 হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। আসলটা বাদ দিলে থাকছে দেখুন 220। তো এখানে দেখুন এই চক্রবৃদ্ধি সুদ 220 হচ্ছে, আর এখানেও কিন্তু চক্রবৃদ্ধি সুদ 220 হচ্ছে, অর্থাৎ এখানে এর সঠিক উত্তর হিসেবে কিন্তু সিদ্ধাগ। 82 দাগের সঠিক উত্তর সিদ্ধাগ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 82 দাগ পর্যন্ত এই পেজে অঙ্ক আছে। তো অঙ্কের ক্লাসটা আজকে আমরা এই পর্যন্ত করলাম। তো বাকি অঙ্কগুলো, এর পরের অঙ্কগুলো কিন্তু আগামী সপ্তাহে দেবে। তো সেই সময় যখন অঙ্কগুলো দেবে তখন আবার আমি অঙ্কগুলো করাবো। তো দেখতে থাকুন আর এডুকেশন স্কুল। আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হবে পরের ক্লাসে। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ, আপনার দিন শুভ হোক।